কান্নার আওয়াজ। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। জায়গাটা কিন্তু ভালো নয়, বাঁশবাগান, তার পাশে আবার শ্মশান। তাড়াতাড়ি চল এখান থেকে। গিয়ে দেখলে হয় না? তোর কি মাথা খারাপ হয়েছে? কি বলছিস রে? চল চল, নিজের প্রাণ থাকতে এখান থেকে আগে চল। আমার মেয়েটার কোনো খোঁজ পেলে? না গো, খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল মেয়েটা? আমরা চারিদিকে খুঁজে দেখলাম, কিন্তু কিন্তু রুনুকে তো কোথাও খুঁজে পেলাম না। আমাদের একবার জমিদার বাড়িতে যাওয়া উচিত। মনে তো হচ্ছে ওরাই কিছু করেছে। চলো একবার ওই জমিদার বাড়িতে। তারপর সবাই মিলে রওনা দেয় জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার উপেন্দ্র কিশোরের ছেলে পলাশের সাথে রনুর বিয়ে হয়েছিল, তাই সবাই মিলে সেখানে চলেছে রনুর খোঁজে। জমিদার বাবু আর তার ছেলে পলাশ বৈঠকখানায় বসেছিল। কয়েকদিন হলো পলাশের মন মেজাজ একদম ভালো নেই, কারণ সে শত চেষ্টা করেও রাতে ঘুমাতে পারছে না। কত রকমের সব ভুতুড়ে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে বারবার তার ঘুম ভেঙে যাচ্ছে। তাই পলাশ জমিদার বাবুকে বলল, ঠিকমতো ঘুম হচ্ছে না বাবা। ঘুম হবে কি করে? তুই যা কাণ্ড করে রেখেছিস। কি বলছো কি তুমি বাবা? মাথাটা গরম হয়ে গেল জানো তো। এমন সময় সেখানে এসে তারা উপস্থিত হয়। জমিদার বাবুর কাছে হাত জোর করে রুনুর বাবা বলে, বাবা, রুনুকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কি এখানে এসেছে? কই না তো, তুই এখানে আসেনি। কাল রাস্তায় দেখা হয়েছিল, কত করে বললাম আমার সাথে চলো, এলো না। দেখুন, হয়তো এদিক ওদিক কোথাও ঘুরছে, ঠিক বাড়ি চলে আসবে। কি গো, একবার কি অলোকেশকে ফোন করব? কি গো? ঠিকই বলেছো কি, একবার ওকে ফোন কর। ও এলে তবু আমরা ভরসা পাবো। বাবা অলোকেশ। হ্যাঁ পিসিমা। তুই একবার তাড়াতাড়ি চলে আয় না রে বাবা, একবার তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ কি হয়েছে বলো? তুই চলে আয় বাবা, আমাদের যে বড় বিপদ। হ্যাঁ আমি আসছি। বৃষ্টি চলছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে বাজের শব্দ। একটা বাস এসে দাঁড়ালো মোড়ের মাথায়। সেটা থেকে অলোকেশ নামলো। তার সাথে সাথে আরো একটা লোক বাস থেকে নেমেছে, তার মাথায় একটা পুঁটলি। অলোকেশের কাছে ছাতা আছে, সে তার ছাতাটা বের করে তাড়াতাড়ি খুলে ফেলল। এই রে, এবার কি করি? কোন দিকে যাই? রাস্তাটাও তো আমার ঠিকঠাক মনে পড়ছে না, কত কিছু সব পাল্টে গেছে। সেই পুঁটলি মাথায় করা লোকটা ছাড়া
অলোকেশ আর কাউকে দেখতে পেল না। তাই তাকে সে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, আমি কুসুমপুর যাব, কোন দিক দিয়ে যাব? অনেক ছোটবেলায় এসেছিলাম তো, তাই বুঝতে পারছি না, একটু বলে দেবেন? আমি তো ওই দিকেই যাচ্ছি, কিছুটা গিয়ে তারপর আপনাকে একা যেতে হবে। তা কুসুমপুর কার বাড়ি যাবেন? হ্যাঁ, অজয় ভূঁইয়ার বাড়ি যাব। অজয় ভূঁইয়া আমার পিসে মশাই। ও আচ্ছা আচ্ছা, আমার বাড়ি অনেকটা আগে, তবে আপনাকে একটু ঘুর পথে যেতে হবে। আচ্ছা, এটা তো পাড়াগাঁও, এখানে কোনো শর্টকাট রাস্তা পাওয়া যাবে না? কি কাট? হ্যাঁ বাবু? না, মানে এমন কোনো রাস্তা যেখান দিয়ে আমি তাড়াতাড়ি যেতে পারবো? হ্যাঁ বাবু, আছে, তবে রাস্তাটা মোটে ভালো নয়। রাস্তার মাঝে বাঁশ বাগান পড়ে, আর ওই বাঁশ বাগানটা যেন কয়েকদিন ধরেই একটা ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়েছে। তাই সকলে ওই রাস্তা দিয়ে যায় না, ওই ঘুর পথেই সবাই যায়। কেন, এই রহস্যের কেউ কিনারা করতে পারেনি? কি যে বলেন আপনি! যাই হোক, এই আমি চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে গেলেই আমার বাড়ির সামনে। ওই এই রাস্তা দিয়ে সোজা চলে যান, তারপর বাম দিকে যাবেন, তারপর ডান দিকে, তারপর আবার ডান দিকে, তারপর আবার একটা বড় পুকুরের পাড় ধরে ওই বাঁ দিকে ঘুরে যাবেন। তারপর কিছুটা গেলেই ওই পাড়া, হ্যাঁ, 3য় নম্বর বাড়িটাই হচ্ছে ওনার। হ্যাঁ। ওরে বাবা, আর আর সহজ রাস্তাটা একটু বলবেন? তা বলবো না কেন, বলে দিচ্ছি। হ্যাঁ, তবে ওই পথ ধরে একদম যাবেন না। প্রাণীর মায়া, বড় মায়া। ওটি গেলে আর ফিরে পাবেন না। ওই রাস্তাটা দিয়ে বাম দিকে না গিয়ে ডান দিকে গেলেই বাঁশ বাগান। বাঁশ বাগানের ভেতর দিয়ে গেলে একটা শ্মশান পাবেন, আর তারপর বাঁহাতি রাস্তা ধরলেই ওই আপনার গন্তব্য। হ্যাঁ, বুঝলেন কিনা? কোন পথ দিয়ে যাওয়া ভালো? বাঁশ বাগানের রাস্তাটাই সোজা, তাড়াতাড়ি চলে যাব। তো নির্ঘাত এই রাতের বেলা পাড়াগায় আমি পথ হারিয়ে ফেলবো, আর সাথে করে টর্চটাও তো আনা হয়নি। অলোকেশ হাঁটতে থাকে। বৃষ্টি তখনও চলছে। তারই মধ্যে দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক, আবার কখনো কখনো কাল পেঁচার ডাকে চারিদিকটা কেঁপে কেঁপে উঠছে। কে জানি অলোকেশের এই বাঁশ বাগানের পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা আদেও ঠিক হয়েছে কিনা। নিজের ভয়কে জয় করে নির্ভয়ে চলেছে অলোকেশ। যদিও রাস্তায় চমকে ওঠার মতো এমন কোনো ঘটনা অলোকেশ দেখেনি, তাও সাবধানে চলেছে সে। মাঝে মাঝে রাস্তায় দেখা যাচ্ছে কিছু শিয়াল তার দিকে তাকিয়ে আছে।
অলোকেশ যেই কিছুটা এগিয়ে যায় শিয়ালগুলো দৌড়ে পালায়। চলতে চলতে এক সময় থমকে দাঁড়ায় অলোকেশ। তার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। কোথা থেকে যেন একটা অজানা আতঙ্ক তাকে গ্রাস করে। চারপাশে তাকিয়ে অলোকেশ বুঝতে পারে এটাই সেই বাঁশ বাগান। চারপাশে বাঁশগুলো রাস্তায় ঝুঁকে পড়েছে। বাঁশবাগানটা বেশ বড় আর নিঝুম, নিস্তব্ধ। এখানে বৃষ্টির শব্দটাও কেমন যেন ভৌতিক মনে হচ্ছে। অলোকেশ এবার নিজের মনেই বলে ওঠে, আমি কি এই পথ দিয়ে এসে ভুল করলাম? ধুর, এসব আমি কি ভাবছি? না, আর কিছুটা গেলেই তাড়াতাড়ি পৌঁছে যাব। এইসব ভেবে এবার জোরে জোরে পা চালালো অলোকেশ। বাঁশ গাছের ভেতর বৃষ্টিটা একটু কম। জোরে হেঁটে চলেছে অলোকেশ। তার হাঁটতেও বিশেষ অসুবিধা হচ্ছে না। হঠাৎ করে অলোকেশ শুনতে পায় একটা কান্নার শব্দ। অলোকেশের গোটা শরীরে একটা শিহরণ জেগে ওঠে। ভয় পেয়ে যায় সে। কে কে কাঁদে? এত রাতে বাঁশবাগানে কে কাঁদে? একবার এগিয়ে গিয়ে দেখব, যাওয়াটা কি ঠিক হবে? নিজের মনে মনে বলতে থাকে কথাগুলো। হঠাৎ করে তার সামনে একটা বাঁশ ধুম করে মাটিতে ঝুঁকে আসে। চমকে দুপা পিছিয়ে আসে অলোকেশ। এবার দূর থেকে ভেসে আসে খিলখিল করে হাসার শব্দ। একটু আগে কান্না, এখন আবার হাসি। কে? কি চাই তোমার? হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে বেরিয়ে আসে একটা 18 বছরের মেয়ে। তার মুখে সেই ভয় ধরানো খিলখিল করে হাসি। কি গো দাদা, ভয় পেয়ে গেলে? হ্যাঁ, কে তুমি? অলোকেশ দা, আমি তো রুনু। তুমি আমাকে ভয় পেয়ে গেলে? ও তুই তো ভয় পাবো না? তুই বড্ড ফাজিল হয়েছিস, আমাকে ভয় দেখাচ্ছি? অলোকেশ দা, আমাকে এখান থেকে নিয়ে চলো। আরে তুই এখানে এত রাতে কি করছিস? চল চল, আমার সাথে বাড়ি চল। আমি তো তোর বাড়িতেই এসেছি। আমি তো যেতে পারবো না দাদা। কেন রে, কি হয়েছে? পিসির বাড়িতেই যাচ্ছি। পিসি তো খুব কান্নাকাটি করছিল, ফোন করে কিছু বলতেই পারলো না। বাবা ওই সময় বাড়ি ছিল না, তাই আমি চলে এলাম। কি হয়েছে বলতো তোর ঘরে? কি আর হবে, আচ্ছা চলো। রুনু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। অলোকেশ তাকে নিয়ে বাঁশ বাগান পেরিয়ে মেঠো পথ ধরে হেঁটে চলেছে। কিরে, আর কষ্ট হচ্ছে? ভাই লাগলো কি করে? আমি আসবো বলেই তুই নিশ্চয়ই ওখানে গিয়েছিলি, কিন্তু লোকটা যে বললো এখানে জায়গাটা ভালো না, তুই এত রাতে ওখানে কি করছিলি? কত লোক তো কত কথা বলে দাদা। চলো দাদা চলো, ওই তো বাড়িটা, চলো চলো। আচ্ছা ঠিক আছে, আয় আয়, তাড়াতাড়ি আয়। আয় আয়, তাড়াতাড়ি আয়। কি রে রনু, কোথায় গেলি? যা বাবা, মেয়েটা আবার কোথায় চলে গেল? এদিকে অলোকেশের চিৎকার শুনে ঘরের বাইরে বেরিয়ে আসে তার পিসিমা। এলি রে বাবা, তাড়াতাড়ি আয়, ভেতরে আয় বাবা।
পিসিমা, রুনু আমার পিছু পিছুই আসছিল। কোথায় যে চলে গেল আর দেখতে পাচ্ছি না। কোথায় গেল ও? কি হলো? তোমরা তো কান্নাকাটি করছো কেন পিসিমা? ও পিসিমা, তোমরা কান্নাকাটি করছো কেন? গত 2 দিন ধরে রুনুকে কোথাও খুঁজে পাচ্ছি না, ওই জন্যই তোদেরকে ফোন করেছিলাম। তুমি কি মজা করছো আমার সাথে? এই তো কিছুক্ষণ আগে বাঁশ বাগানের ধারে রুনুকে আমি দেখলাম। বিচ্ছু মেয়ে একটা, ও আমায় ভয় দেখাচ্ছিল। এই তো রুনু আমার সাথে ঘর পর্যন্ত আসলো। ও মনে হয় কোথাও লুকিয়ে আছে। তোমরা আমার সাথে মজা করছো? এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে পিসে মশাই। সত্যি বলছি, রুনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 মাস আগে আমরা ওর বিয়ে দিয়েছিলাম। একরকম জোর করে বলতে পারো, বাধ্য হয়েছিলাম দিতে। তারপরে ও আমাদের বাড়িতে এসেছিল। তারপর 2 দিন থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে রুনুর তোমরা বিয়ে দিয়েছিলে? কতটুকু বাচ্চা মেয়ে, মা বাবা তো আমায় কিছু বলেনি। কাউকে কিছু জানায়নি রে বাবা। আসলে হঠাৎ করে একটা ভালো সম্বন্ধ এলো, আর আমরা ওর বিয়ে দিয়ে দিলাম। এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল। তাও তোমাদের উচিত ছিল একবার বাবাকে বলা। তোমরা তো কাউকে কিছু বলনি। হ্যাঁ রে, বলা হয়নি, বলতে পারিনি। ও যখন বলছে রুনুকে দেখেছি, তার মানে ও আশেপাশেই কোথাও আছে, হয়তো লুকিয়ে আছে। আমাদের উপর রাগ অভিমান করে মাটা আমার লুকিয়ে আছে। অলোকেশ চমকে ওঠে। তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সে তার পিসি আর পিসে মশাইকে বলে। তাহলে চলো সবাই ওই বাঁশ বাগানে যাই, খুঁজে দেখি আমার মাটাকে। তারপর তারা 3 জন আর গ্রামের 2-1টা লোক মিলে ওই রাতেই যায় বাঁশ বাগানে। সেখানে পৌঁছে তারা এদিক ওদিক ভালো করে রুনুকে খুঁজতে থাকে। এই এখান থেকেই আমি রুনুকে দেখতে পেয়েছিলাম। ও এখান থেকেই আমার সাথে বাড়ি যাচ্ছিল। তাহলে সে ঘরে গেল না কেন? আমি জানি না, কিন্তু আমি ওকে দেখেছি। আমরা চারিদিকে খুঁজে দেখলাম, কিন্তু রুনুকে তো কোথাও খুঁজে পেলাম না। কিন্তু আমি বৃষ্টি পড়ছে, চলো সকলে ঘরে চলো, এমনিতেই সবাই ভিজে গেছে। রাতে অলোকেশ ঘরে একা বসে আছে। আমি এসব কি দেখলাম? এসব কি বলো আমার সাথে? এমন সময় হঠাৎ জানালার বাইরে দেখা যায় রুনুকে। সে ফিস ফিস করে বলে ওঠে, অলোকেশ দা। কি রে, তুই এখানে? তোকে সকলে খুঁজে যাচ্ছে। লুকিয়ে আছিস কেন বল? তাড়াতাড়ি ঘরে আয়, আমি এক্ষুনি পিসিমাকে ডাকছি। তোর জন্য সবাই খুব চিন্তা করছে জানিস। না, তুমি মাকে ডেকো না, তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বল। আমার অনেক কাজ বাকি আছে দাদা, তুমি আমাকে একটু সাহায্য করবে? কি সাহায্য বল আমাকে। আমার সাথে এক জায়গায় যাবে? কোথায় যাবি? তুই এক্ষুনি ভেতরে আয়, আমি পিসিমাকে ডাকছি। পিসিমা, ও পিসিমা। বলছি না মাকে ডেকো না, আমি চলে যাচ্ছি আমি। দাঁড়া, তুই যাস না, আরে দাঁড়া। আস্তে আস্তে অন্ধকারে যেন মিলিয়ে গেল। অলোকেশ কি করবে কিছু বুঝতে না পেরে ঘর থেকে বেরিয়ে রুনুর পেছনে দৌড় মারল। দৌড়াতে সে পৌঁছালো বাঁশ বাগানের ধারে।
রুনু, রুনু, উহ, উহ, তুই তুই এখানে আছিস? তোমার সাথে আমি কোনো কথা বলবো না। তোমাকে বললাম একটু সাহায্য করতে, আর তুমি কি না, তোমার সাথে কোনো কথা নেই, তুমি যাও। তুই কি বাড়ির কারো উপরে রাগ করেছিস? তাই জন্য লুকিয়ে আছিস? তোকে নিয়ে সবাই কত চিন্তায় আছে রে। চল চল, তুই ঘরে চল বোন, তুই ঘরে চল। আমি যাব না ওখানে, আমি যাব না। কি হয়েছে তোর? আমাকে বল, আমাকে বল। আচ্ছা শোনো, তবে আমি পড়াশোনা করতে যেতাম জমিদার বাড়িতে। জমিদার বাবুর ছেলের আমার প্রতি অনেক দিন থেকেই নজর ছিল। তাই বাড়িতে বিয়ের জন্য বলে। জমিদার বাড়ির অবস্থা ভালো, বাবা মা সেই সব দেখে একদিনেই বিয়ের কথা পাকা করে দিল। কিন্তু আমি বললাম আমি বিয়ে করব না। তাও আমাকে জোর করে বিয়ে দিল আমার বাবা মা। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমাকে সেই দিনই বিয়ে করে নিয়ে আসে জমিদার বাবুর ছেলে পলাশ। আচ্ছা, জোর করে বিয়ে দিয়েছে বলে কি তোর বাবা মায়ের ওপর এত রাগ? আচ্ছা চল, আমার সাথে বাড়ি চল, আমি তোর বাবা মায়ের সাথে কথা বলবো। চল। না না, ওখানেই শেষ না। তুমি জানো না তারপর কি হয়েছে। কি হয়েছে তোর সাথে? বল আমাকে। বিয়ে করে আসার কিছুদিন পর্যন্ত ওরা সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করে। তারপর আস্তে আস্তে ওরা আমার উপর অত্যাচার শুরু করে। অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তেই থাকে। এই দেখো দেখো আমাকে কেমন করে মেরেছে দেখো। তোকে আজ আমি মেরেই ফেলবো। আগে তোর মায়ের কাছ থেকে 2 লাখ টাকা চাইবি, নয়তো আমি তোকে এখানে খুন করে ফেলবো। এত টাকা আমার বাবা কোথায় পাবে? পাবে না তো আমি কি করব? তাহলে চলে যা, তোর বাবার কাছেই চলে যা। সেই দিন রাতের বেলায় আমাকে ঘর থেকে বাইরে বের করে দেয়। আমি কাঁদতে কাঁদতে চলে আসি বাড়িতে। বাবা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে দিতে আমি আবার চলে যাই। এইভাবেই চলতে থাকে প্রায় 2 মাস। তারপর একদিন টাকা চেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতে আমি বাবার কাছে চলে আসি। কিন্তু বাবার কাছে টাকা চাওয়ার মতো সাহস আমি পাইনি। এত কিছু হয়েছে তোর সাথে? আমি তো কিছুই জানি না। এখনের আইন তুই জানিস না। শ্বশুর বাড়ির নামে থানায় ডায়েরি করলে ওরা সবাই জেলের ভাত খাবে। চল তুই বাড়ি চল, আমার সাথে বাড়ি চল। না, আমি বাড়ি যাব না। আমার এই অবস্থা আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে বলে। আমি অনেকবার বলেছিলাম এ ছেলেকে আমি বিয়ে করব না, ছেলের স্বভাব চরিত্র ভালো নয়। কিন্তু ওরা যে কি ভয় দেখালো, কি করলো কি জানি, বাবা মা বিয়ে দিয়ে দিল। আমি তো কিছু জানি না রে বোন, এমনকি আমার বাবাও কিছু জানে না। তোমরা জানবে কি করে? একদিন ওরা আমাকে প্রচণ্ড মারধর করলো। টাকা চেয়ে আমাকে বাড়ির বাইরে বের করে দিল। তারপর আমি ঠিক করলাম এই অত্যাচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাবো। ছুটে গেলাম আমি মতিপুর থানায়। সেখানে গিয়ে ওই শয়তানগুলোর নামে ডায়েরি করলাম। তারপর আমি আমার বাবা মায়ের কাছে চলে আসি। তখন হয়তো মাঝরাত, আমি বিছানায় শুয়ে আছি। আমার কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ শুনতে পাই, রুনু, ও রুনু, শোনো না এদিকে। এই দেখো আমি এসেছি।
তুমি এখানে? আমি কিন্তু বাবার কাছে টাকা চাইতে পারিনি। দূর পাগলি, আমার আর টাকা লাগবে না। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই দেখো, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে। চলো না বাইরে একটু ঘুরে আসি। এত রাতে এসব কি পাগলামো? তুমি যাও, আমি কাল সকালে বাড়ি চলে যাব। আরে এসোই না পাগলি, তুমি একটু ঘুরে আবার চলে আসবে। এসো না গো, আমার না তোমাকে ছাড়া মন কেমন কেমন করছে। আচ্ছা বাবা, আসছি। এই শোনো, কাউকে জানাবি না কিন্তু। আজ আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করব। দেখেছো তো, বললাম না তোমার ভালো লাগবে। কিন্তু আর কত দূর যাবে? চলো এবার আমরা বাড়ি চলে যাই। ওই তো সামনে বাঁশ বাগান, এখানে একটু দাঁড়াই, তারপরে চলে যাব। একটা মেয়ে ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার নামে থানায় ডায়েরি করিস? মানে তুমি কি করে জানলে? সব জানি রে, সব জানি। আর এটাও জানি আজ তোর শেষ দিন। এ কি করছো? মেরো না, মেরো না আমায়। যা, আমাকে জেল কাটাবি, সাহস কম নয়। পুচকে মেয়ে ছেলে, এবার এটাকে মাটি চাপা দিলে কাজ শেষ। আমি আমার প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু আমাকে মারতে মারতে মেরে ফেলেছিল। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আর জায়গাটা খুব নির্জন ছিল, তাই কেউ আমার কোনো আর্তনাদ শুনতে পায়নি। আমাকে মেরে শয়তানটা ওই শ্মশানের ফাঁকা মাঠে আমাকে পুঁতে দেয়। তার মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ দাদা, আমি মৃত। তারপর থেকে আমি এখানে বসে নিজের মুক্তির জন্য কান্নাকাটি করি। কেউ শোনে না, সবাই ভয় পেয়ে চলে যায়। তুমি যখন এলে, তোমার গায়ের গন্ধ আমি ঠিক বুঝতে পেরেছি, তাই ভেবেছিলাম তুমি আমাকে সাহায্য করবে। ফাজিল মেয়ে একটা, তখন থেকে আমার সাথে মজাই করে যাচ্ছে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস, তাই না? না গো দাদা, আমি তোমাকে ভয় দেখাবো কেন? আমি কিচ্ছু মিথ্যে বলছি না, এই সব সত্যি। তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও দাঁড়াও তবে। এরপর রনু পরিবর্তিত হতে থাকে একটা ভয়ঙ্কর চেহারার মেয়েতে। তার মুখটা দেখলে যে কেউ ভয়ে ফিরমি খাবে। তারপর সে বাতাসে ভাসতে থাকে আর জোরে জোরে হাসতে থাকে। এটা কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। এটা কি হলো? এটা কি হলো? অলোকেশ ভয়ে তখনই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতে পলাশ ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম তার কিছুতেই আসছে না। বিছানায় চুপ করে শুয়ে আছে পলাশ। হঠাৎ পলাশ দেখতে পায় ঘরের এক কোণে একটা ছায়া মূর্তির আবির্ভাব হয়েছে। ভয়ে চমকে ওঠে পলাশ।
চিনতে পারছিস না আমাকে? ধীরে ধীরে ছায়া মূর্তিটা স্পষ্ট হয়। তার মাথার এক পাশে একটা ক্ষত চিহ্ন, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তার পৈশাচিক চোখ দুটো যেন পলাশকে গিলে খেতে চায়। রুনু, এখানে কি করে তুমি? জোরে জোরে হাসতে হাসতে রুনু এগিয়ে আসে পলাশের গলা টিপতে। পলাশ ভয়ে জড়সড় হয়ে বসে থাকে বিছানায়। আস্তে আস্তে এগিয়ে আসে রুনু, কিন্তু কি আশ্চর্য, গলা টিপতে যেতেই রুনু বুঝতে পারে সে তো পলাশকে স্পর্শ করতে পারছে না। তার দেহ আর পার হয়ে যাচ্ছে পলাশের। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। পলাশ কিন্তু প্রচন্ড ভয় পেয়ে আছে। সে থর থর করে ভয়ে কাঁপছে, বাবা বাবা বলে চিৎকার করতে চাচ্ছে, কিন্তু তার গলা থেকে কোনো স্বরই বেরোচ্ছে না। বারবার চেষ্টা করার পর রুনু হাল ছেড়ে দেয়। রাগে ঘৃণায় তার চোখ দুটো জ্বলে ওঠে। নিরুপায় হয়ে সেখান থেকে অদৃশ্য হয় রুনু। এসব আমার সাথে কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি? আমি মনে হয় স্বপ্নই দেখেছি। प्रोटोकॉल बना रहा हूं। जरूरत पड़ने पर मैं सिर्फ टॉयलेट से अटैक करूंगा। डे 3.9 अल्ट्रॉन वापस आता है एक टिश्यू का क्राउन पहने हुए और गुस्से से चिल्लाता है, मैं वापस आया हूं और इस बार পরের দিন সকালে অলোকেশের জ্ঞান আসে। সে দেখে সে বিছানায় শুয়ে, তার চারপাশে পিসে মশাই আরো গ্রামের অনেকে। তুমি বাঁশবাগানের ধারে কি করছিলে? সকালবেলা গ্রামের কিছু জন তোমাকে কাদা মাখা অবস্থায় দেখতে পায়, তারপরে আমাদের বাড়িতে নিয়ে আসে। আচ্ছা পিসিমা, তোমরা রুনুর বিয়েটা জোর করে দিয়েছিলে কেন? কি করব বাবা, জমিদার বাবু বড় প্রভাবশালী লোক। তোমার পিসে মশাই একবার জমিদার বাবুর কাছ থেকে অনেক টাকা নিয়েছিল, টাকাটা আর ফেরত দিতে পারেনি। তারপর থেকে উনি রুনুকে ওনার পুত্রবধূ রূপে দেখতে চেয়েছিলেন, তাই আমরা। আচ্ছা পিসিমা, রুনুর যে বিয়ে হয়ে গেল, সে সে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হতো, তোমাদের কাছ থেকে টাকা নিয়ে যেত, এত কিছু হয়ে গেল, তবু তোমরা আমাদেরকে একবারও জানালে না? গ্রাম থেকে চলে যাওয়ার পর দাদা আমাদের সাথে তেমন একটা যোগাযোগ রাখেনি। প্রথম প্রথম ফোন করলেই শুধু টাকা পাঠিয়ে দেবো এসবই বলতো, ভালো মন্দ কোনো খবরও নিত না। একসময় মনে হতো আমরা বুঝি দাদার টাকার জন্যই বসে আছি। তারপর থেকে যোগাযোগ রাখা আমি বন্ধ করে দিই। দাদাও আর অতটা ফোন করতো না। এত কিছু যে হয়ে যাবে বুঝতে পারিনি। খুব ভুল করেছো পিসিমা, তোমরা তোমরা খুব ভুল করেছো। আমি নিশ্চিত ওরাই আমার মেয়ের কিছু ক্ষতি করেছে, কিন্তু ওরা স্বীকার করবে না পিসে মশাই, ওরা স্বীকার করবে না। अल्ट्रॉन वापस आता है एक टिश्यू का क्राउन पहने हुए और गुस्से से चिल्लाता है, मैं वापस आया কি করা যায়? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, তাহলে না, আবার দেখছি ওই বাঁশ বাগানের কাছে যেতেই হবে। কোনো কিছু বুঝতে না পেরে অলোকেশ এবার ছুটে যায় ওই বাঁশ বাগানে। রুনু, রুনু বোন আমার,
রুনু! বিশ্বাস হলো তো দাদা? বিশ্বাস হলো? আমাকে দেখে তো তুমি ভয় পেয়ে গিয়েছিলে। ও রুনু, এবার কি হবে? আমি প্রতিশোধ নিতে চাই দাদা, প্রতিশোধ। তারপর তারা দুজনে মিলে রওনা দেয় জমিদার বাড়ির উদ্দেশ্যে। তখন জমিদার বাবু আর পলাশ বৈঠকখানায় বসে গল্প করছিল। তোকে বললাম না কিছুদিন দাঁড়িয়ে যা, ব্যাপারটা ঠান্ডা হোক তারপর। ও তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না বাবা। আর আমি কয়েকদিনের মধ্যে বিয়ে করতে চাই। কেউ আমার কিছু করতে পারবে না, কোনো প্রমাণ নেই। আর আর তাছাড়া তুমি তো আছো। তুই বড্ড বেশি একগুয়ে। তোকে বলছি কিছুদিন অপেক্ষা কর, কে বলতে পারে কি থেকে কি হয়। আর তুই সেদিন মেয়েটাকে মারতেই বা গেলি কেন? কি দরকার ছিল মেয়েটাকে মারার? ভালোই তো সংসার করছিল। তোর কতদিন আর একটা জিনিস নিয়ে পড়ে থাকবো? জমিদারের ছেলে হয়েছে আমি একটা বিয়ে করবো? রুনু, রুনু, তুমি এখানে কি করে? আমি তো তোমাকে... শয়তান, আমাকে মেরে পুঁতে দিয়েছিলি না? আজ তোদের শেষ দিন। রুনু তার হাত দিয়ে পলাশের দুটো গলা ধরতে যাবে, কিন্তু সে তো কিছুতেই তাকে স্পর্শ করতে পারছে না। তখনই রুনু বলে ওঠে, আমি কিছু করতে পারছি না দাদা, আমি কিছু করতে পারছি না। তারপর রুনুর আত্মা প্রবেশ করে অলোকেশের শরীরে। তার শরীরে প্রবেশ করে ভয়ঙ্কর রূপ নেয় সে। জমিদার বাবু আর তার ছেলে এবার ভয় পেয়ে বাইরে বেরিয়ে দৌড়াতে থাকে। কোথায় পালাবি? তোদেরকে আমি ঠিকই ধরে ফেলবো। তার পেছনে পেছনে দৌড়াতে থাকে রুনু। দৌড়াতে দৌড়াতে তারা গিয়ে পৌঁছায় সেই বাঁশ বাগানের ধারে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পুলিশকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে ভেবেছিলি শান্তি পাবি? আবার বিয়ে করবি না? যা ওপরে গিয়ে কর। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এবার রুনু দুজনের গলা শক্ত করে টিপে ধরে। যন্ত্রণায় কাতরাতে থাকে তারা। ধীরে ধীরে তাদের দম আটকে যায়, ছটপট করতে থাকে তারা। অবশেষে তারা মারা যায়। তাদের নিথর দেহ দুটো পড়ে থাকে রাস্তার ধারে। রুনুর কাজ শেষ হয়েছে। সে এবার অলোকেশের শরীর থেকে বেরিয়ে আসে। অলোকেশও আস্তে আস্তে তার জ্ঞান ফিরে পায়।